ফাঁকা সেটে কি সত্যি কিছুই থাকে না? যদি কিছু নাই থাকে তাহলে তাকে সেট বলা হয় কেন? একবার মনে মনে উত্তরটা ভেবে রাখো। আজকে ক্লাসের মাধ্যমে আমরা শুধু এই প্রশ্নের উত্তরই জানবো না, বরং সেটকে এমনভাবে শিখবো যেন পরবর্তীতে এই অধ্যায়ের কোনো ভুলই তোমাকে বিভ্রান্ত করতে না পারে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আরিয়ান। স্বাগতম আরিয়ান স্যার এজেমের। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায়ের সেটের প্রথম ক্লাস শুরু করছি। তো দেরি না করে চলো শুরু করা যাক। তবে অবশ্যই ক্লাস শুরু করার আগে তোমাদের সাথে বোর্ড বই, খাতা ও কলম রাখার চেষ্টা করবে। আমরা প্রথমেই সেটের প্রাথমিক ধারণা জানার চেষ্টা করব। সেটা জানার জন্য আমাদের প্রথমেই জানতে হবে সেট কি বা সেট বলতে কি বোঝায়। এটা জানার আগে আমরা একটা বাস্তব একটা উদাহরণে আসি। আমরা প্রায়শই বলতে শুনি যে এক সেট বই, ডিনার সেট, সোফা সেট, এই শব্দগুলো আমরা ব্যবহার করতে প্রায়শই শুনে থাকি। তাহলে এখানে এই জায়গাগুলোতে তোমার সেট বলতে কি বোঝাচ্ছে? সাধারণত যদি আমরা চিন্তা করি তাহলে এমন আসবে যে একই ধরনের যে একদল কতগুলো সুনির্দিষ্ট জিনিস বা বস্তুকে বোঝাচ্ছে। গণিতেও সেটটা ঠিক একই রকম। কিন্তু তোমাকে যদি বলা হয় যে তোমাদের ক্লাসের ভালো ছাত্ররা বা তোমাদের ক্লাসের 5জন ভালো ছাত্র নিয়ে একটা সেট গঠন করে, তাহলে এটাকে কি সেট বলা যাবে? আমি বলবো না, এটাকে তুমি সেট বলতে পারবে না। তাহলে আমরা সেট হওয়ার প্রথম শর্ত গণিতের ভাষায় যদি তুমি বলতে যাও যে এই সেটটাকে প্রকৃত অর্থে সেট আমরা বলতে পারবো তখনই যখন ওই সেটটা সুনির্দিষ্ট থাকবে, সেটের সদস্যগুলো সুনির্দিষ্ট থাকবে এবং সুসংজ্ঞায়িত হতে হবে। তাহলে আমরা একটা জিনিস জানলাম, সুসংজ্ঞায়িত। এটা মানে কি? সুসংজ্ঞায়িত অর্থ হচ্ছে যে তোমার ওই সংগ্রহটা, যে তুমি যে একটা সেট বানাবা, তার যে সদস্যগুলো আছে, এই সদস্য তুমি যদি সংগ্রহ করতে যাও, সেই সংগ্রহে কোন কোন বস্তুগুলো আসবে, কোন কোন বস্তুগুলো আসবে না, সেটা আগে থেকে নির্দিষ্ট অথবা সুনির্দিষ্ট করা থাকে। কিন্তু এটা নিয়ে কারো মতবিরোধ থাকবে না, কারো কোনো বিভেদ থাকবে না, সবার উত্তর একই আসবে। এটার অর্থ হচ্ছে তোমার সুসংজ্ঞায়িত। তো বইয়ের ভাষা যদি আমি সংজ্ঞাটা একটু বলি, যে বাস্তব জগতের কতগুলো সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে আমরা সেট বলব। তাহলে বিষয়টা আমরা যদি কিছু উদাহরণ দিই তাহলে আমরা একটু ক্লিয়ার হব। তাহলে কতগুলো বস্তু থাকবে সেট, কতগুলো সেট নয়, এরকম একটা লিস্ট তৈরি করব। সেট নয় কোনগুলো সেট, কোনগুলো সেট আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমে আমরা যদি লিখি আমাদের বাংলা স্বরবর্ণ, বাংলা স্বরবর্ণের যে সেটটা আসবে সেটাকে কি প্রকৃতকৃত সেট বলা যাবে কিনা? হ্যাঁ, যাবে। কারণ বাংলা স্বরবর্ণ, তোমার মতে যেগুলো স্বরবর্ণ, আমার মতে কিন্তু সেগুলোই স্বরবর্ণ। কোনো বিরোধ নাই, কোনো মতে বিরোধ নেই, একদম স্পষ্ট করে বলা আছে যে বাংলা স্বরবর্ণে সুস্পষ্ট তোমার ইঙ্গিত দেওয়া আছে। তাহলে আমরা অবশ্যই এটা সেট বলতে পারবো। ঠিক একই রকম ভাবে যদি তুমি বলো ইংরেজি বর্ণমালার সেট, বর্ণমালার সেট, সেটা কি বলা যাবে? হ্যাঁ, বলা যাবে, কারণ তোমাদের বলা আছে ইংরেজি বর্ণমালা, তা তুমি অবশ্যই এটাকেও সেট বলতে পারো। ঠিক একই রকম ভাবে তোমাকে যদি বলা হয় ইংরেজি 12 মাসের নামগুলো, 12 মাসের নামের সেট, 12 মাসের নামের সেট, নাম সমূহের সেট, সেটাকে কি আমরা সেট বলতে পারবো? অবশ্যই তুমি বলতে পারবা, কারণ ইংরেজি 12 মাসের নামগুলো আমার মতে যা, তোমার মতেও তা, অন্যজনের মতে সেট, একই উত্তর। সেই জন্য এটাকে আমরা সেট বলতে পারবো। একইভাবে তুমি আরো অনেক বলতে পারো যে সাপ্তাহিক যে বারের নাম সমূহ, সাপ্তাহিক বারের নাম সমূহকে তুমি সেট বলতে পারবে। ঠিক একই রকম ভাবে যদি বলা হয় 10-এর চেয়ে ছোট, 10-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যা, ছোট মৌলিক সংখ্যার সেট, সেটাকে অবশ্যই তুমি সেটাকেও সেট করতে পারো। এটাও সেট, এটাও সেট। এখন সেট নয় কোনগুলো যদি আমরা একটু জানার চেষ্টা করি, তোমাকে বলা হলো তোমাদের ক্লাসের ভালো ছাত্ররা
কারণ ভালোকে তুমি পরিমাপ করতে পারছো না, এক একজনের মধ্যে এক একজন ভালো, এটা সুনির্দিষ্ট করে বলা নেই, স্পষ্ট করে বলা নেই, সেই জন্য তুমি এটা সেট বলতে পারবে না। তোমার ক্লাসের ছাত্ররা, তোমাদের ক্লাসের ভালো ছাত্ররা, ছাত্ররা। আবার আমি যদি বলি সুস্বাদু খাবারের তালিকা, সুস্বাদু খাবারের তালিকা, সুস্বাদু খাবারের তালিকা, তাহলে আমার যে খাবারগুলো ভালো লাগে, খেতে ভালো লাগে, তোমার সেগুলো ভালো নাও লাগতে পারে, সেটা ব্যক্তিভেদে কিন্তু অবশ্যই পার্থক্য থাকবে, সেজন্য এটাকে তুমি কখনোই সেট বলতে পারবে না। ঠিক একই রকম ভাবে তোমাকে যদি বলা হয় ভালো বইয়ের তালিকা, ভালো বইয়ের তালিকা, এটাকে তুমি সেট বলতে পারছো না। ঠিক আবার বলা হলো তোমার এলাকার ধনী ব্যক্তিরা, কারণ তোমার মতে যে ধনী মানুষগুলো আসবে, ঠিক অন্যদের মধ্যে এখানে কিন্তু একটু মতবিরোধ বা পার্থক্য কিন্তু থাকতে পারে। আবার তোমাকে বলা হলো যে ভালো বইয়ের সংগ্রহ, তা তোমার মতে যে বইগুলো ভালো মনে হচ্ছে, আমার মতে কিন্তু সেগুলো মনে নাও হতে পারে, অন্যগুলো মনে হতে পারে। সেই জন্য আমরা স্পষ্ট করে এখন বলবো, ফিনিশিং এ আমরা আসবো, সেট বলতে তাহলে কি বোঝাচ্ছে? সেট তুমি ওই বস্তুগুলোকে বলতে পারবে যে বস্তুগুলো তোমাকে সুনির্দিষ্ট করে বলা থাকবে, স্পষ্ট করে বলা থাকবে যে এই জিনিসগুলো, এবং সেগুলো সুসংজ্ঞায়িত হতে হবে। সুসংজ্ঞায়িত মানে এই সেটে যে বিষয়গুলো আসবে সেটা কারোর মধ্যে কোনো দ্বিমত থাকা যাবে না, সবাই এক হতে, সবার উত্তর এক আসতে হবে। ইংরেজি 12 মাসের নাম সবার মধ্যে, সাপ্তাহিক 7 দিন, সাপ্তাহিক যে বারের নামগুলো সবার মধ্যে কোনো দ্বিমত নেই, সেই জন্য আমরা অবশ্যই এগুলোকে সেট বলবো। আর যেগুলো সুনির্দিষ্ট করে থাকবে না সেগুলোকে আমরা সেট বলতে পারবো না। গণিতের ভাষায় বা আমাদের অষ্টম শ্রেণীর বইয়ের ভাষায় যদি সংখ্যাটা সর্বশেষ আবার রিপিট করি, বাস্তব বা চিন্তা জগতের কতগুলো সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেহেতু আমাদের পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন আসে, তো সেট বলতে কি বুঝো, তোমার এটা কিন্তু পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে, এসকিউ হিসেবে আসতে পারে। তবে তুমি সেট কাকে বলে সেটা লিখে তুমি একটা বা দুইটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবো। আমরা যদি আমরা লিখি যে এ সমান 1 2 3 4, এই উপাদানগুলো আমরা লিখলাম। গণিতের ভাষায় তুমি যদি কোনো সংগ্রহকে সেট বলতে যাও, সেখানে অবশ্যই তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আরো কিছু আমরা বৈশিষ্ট্য জেনে নিচ্ছি। সেকেন্ড ব্র্যাকেট ছাড়া কখনো সেট হতে পারবে না, এটা অন্যতম একটা বৈশিষ্ট্য। তুমি যদি দেখো যে এই উপাদানগুলো কখনো দুইটা উপাদান বা তিনটা উপাদান, কখনো এরকম করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়া থাকে, যে দুইটা উপাদান দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা বিন্দু বলি সাধারণত। কিন্তু তোমার যদি এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে, সেটাও কোনো সেট হতে পারবে না। আমাদের সেট হওয়ার জন্য অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট থাকতে হবে, এটা হলো আমাদের প্রথম বা প্রধান শর্ত। ওকে, এখন আমরা আরো একটা জিনিস জানবো, এই যে এখানে 1 2 3 4 এগুলো ব্যবহার করা হলো, এগুলোকে কি বলা হবে? এগুলোকে বলা হবে সেটের সদস্য। এই সেটের সদস্যগুলোকে তোমার বলা হয় সেটের উপাদান। সেটের উপাদান, এই সেটের উপাদানগুলো সাধারণত তোমার স্মল লেটার্স দ্বারা প্রকাশ করা হয়, স্মল লেটার্স দ্বারা, এ বি সি। যদি তোমার কখনো লেটার ব্যবহার করার প্রয়োজন পড়ে, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই স্মল লেটার ব্যবহার করতে হবে। কারণ আমাদের সেটের যে মানগুলো, সেটগুলোকে সাধারণত আমরা ক্যাপিটাল লেটার্স দ্বারা প্রকাশ করি, সেটের নামগুলোকে আমরা ক্যাপিটাল লেটার্স দ্বারা প্রকাশ করব। সেই জন্য কখনোই সেটের উপাদানকে ক্যাপিটাল লেটার্স দিয়ে প্রকাশ করতে তুমি পারবে না। যেমন আমি যদি লিখি এটা কি সেট হলো কিনা, এটা কি সেট হয়েছে? সরি, হ্যাঁ এটাই দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হবে। আমরা প্রথমে দেখবো ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এটা কিন্তু সেট না। 2 নম্বরের ব্যাপার দেখবো যে এখানে বড় হাতে ক্যাপিটাল লেটার্স আছে, দেখো বড় হাতের অক্ষর আছে, যার কোনো এখানে ছোট হাতের অক্ষর আছে, যার কোনো বড় হাতে ছোট হাতে যেহেতু মিক্সার আছে, তাহলে আমরা এটাকে কিন্তু অবশ্যই সেট বলতে পারবো না। তাহলে আমরা একটু যদি গুছিয়ে আবার বলি, সেটা হচ্ছে
তোমার গণিতের ভাষায় যদি সেট বলতে যাও, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই থাকবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তোমাকে সদস্যগুলোকে বা সংগ্রহগুলোকে একবারে আবদ্ধ করতে হবে। তারপর তোমার এই উপাদানগুলো, এই সদস্যগুলোকে বলা হবে সেটের উপাদান, সেগুলো অবশ্যই তোমাকে স্মল লেটার্স দ্বারা প্রকাশ করতে হবে। আর সেটের মানগুলোকে, সেটকে সাধারণত ক্যাপিটাল লেটার্স দ্বারা প্রকাশ করা হবে। ওকে, এখন আসি আমরা একটা চিহ্নে বলবো। যেমন ধরো চিহ্নটা হচ্ছে যে বলা হলো এই যে এটা চিহ্ন, গণিতের ভাষায় এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু। বিলংস টু, বিলং এর এমনি বাংলা হচ্ছে অবস্থান করা বা থাকা বোঝায়, কিন্তু গণিতে এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু। এর অর্থটা কি আমরা একটু বুঝতে পারবো। যখন আমি লিখবো ওয়ান বিলংস টু বড় হাতের এ, মানে এটার তার অর্থ বোঝাচ্ছে, এটা তার এই অর্থ বোঝাচ্ছে যে এই ওয়ানটা বড় হাতের এর মধ্যে যে সেটটা আছে এই সেট অবস্থান করছে কিনা। আমরা যাচাই করি, এখানে ওয়ান দেখলাম, এখানে কিন্তু ওয়ান আছে, তাহলে আমরা বলতে পারছি যে এই এটা সঠিক, তথ্যটা সঠিক। ওয়ান বিলংস টু বড় হাতের এ, তার মানে এই ওয়ান শব্দটা, এই ওয়ান সংখ্যাটা এই এর মাঝে অবস্থান করছে, এটা সঠিক। কিন্তু আমি যদি বলতাম ছোট হাতের স্মল এ বিলংস টু বড় হাতের এ, এটা কি সঠিক কিনা দেখো তো। এই স্মল এটা কি এখানে আছে আমাদের এই এ সেটের যে সদস্যগুলো, তার সাথে কোনটার সাথে মিলে না, মিলে। তাহলে আমরা অবশ্যই এই ছোট হাতের এটা বলবো যে ছোট স্মল এ নট বিলং ক্যাপিটাল, বড় হাতের এর মাঝে এই ছোট হাতের এটা অবস্থান করছে না, তখন আমরা এই চিহ্নটা দ্বারা বোঝাবো নট বিলংস টু। আমাদের বেসিক বা প্রাথমিক ধারণাগুলো এগুলো। এখন আমরা জানবো পরে একটা নতুন টপিকে যাব, সেই টপিকটা হচ্ছে সেটের পদ্ধতি। সেটের পদ্ধতি দুই ধরনের। সেটের পদ্ধতি দুই ধরনের। এক নাম্বার হচ্ছে সেটের তালিকা পদ্ধতি। ভালো করে খেয়াল করো, আমরা এটা একটা গুরুত্বপূর্ণ টপিকে আসছে। সেটের তালিকা পদ্ধতি। সেট দুই নম্বর হচ্ছে সেট গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি, এটা ইংরেজি নামগুলো তোমরা জানো যদি, তাহলে সেটা হচ্ছে রোস্টার বা টেবুলার বলা হয়। মেথড, মেথড। আর এটা হচ্ছে সেট বিল্ডার মেথড। ওকে, আমরা যেখানে জানলাম সেটের পদ্ধতি দুই রকমের, একটা হচ্ছে সেটের তালিকা পদ্ধতি, একটা হচ্ছে সেটের গঠন পদ্ধতি। সেটের তালিকা পদ্ধতির মাঝে তুমি যদি এক নাম্বারটা নিয়ে বলতে চাও, সেটের তালিকা পদ্ধতির মাঝে কি থাকবে, সেটের সকল উপাদান, সেটের সকল উপাদান, সকল উপাদান সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হবে। সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, এবং সেগুলোকে তুমি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করতে হবে এবং সেগুলো কমা কমার দ্বারা পৃথক করতে হবে। যেমন ধরো আমি যদি লিখি 1 2 3 4, এই উপাদানগুলো লিখলাম, তুমি খেয়াল করো এই উপাদানগুলো সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে। হ্যাঁ, দেখলাম 1 2 3 4 এই সংখ্যাগুলো সুন্দরভাবে উল্লেখ করা আছে, তো সেগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমি প্রকাশ করলাম এবং একটার থেকে আরেকটা পৃথক করার জন্য আমরা কমা কমা ব্যবহার করব। তাহলে সেটির তালিকা পদ্ধতিতে আমরা যখন চিনতে চাইবো, তখন আমাদের অবশ্যই দেখতে হবে একাধিক যদি থাকে তাহলে অবশ্যই তোমাকে কমা কমা দিয়ে পৃথক থাকবে, তাহলে তোমার সেটাকে আমরা বলতে পারবো সেটের তালিকা। সেটের গঠন পদ্ধতি তাহলে কোনটা? সেটের গঠন পদ্ধতির মাঝে তোমার সকল উপাদান সুনির্দিষ্ট করে বলা থাকবে না, শুধু একটা সাধারণ শর্ত দেওয়া থাকবে। সেই শর্তের আলোকে তোমাকে সেট গঠনটা বানাতে হবে। যেমন আমি যদি লিখি এক্স, এটা নাম হচ্ছে যেন চিহ্ন, এক্স এটা হচ্ছে যেন, এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা,
মৌলিক সংখ্যা কোনগুলো সেটা আমরা জানি। যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, বিভাজ্যতা হয় না, তাদেরকে বলা হবে মৌলিক সংখ্যা। তাহলে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা। এখন আমরা যেহেতু জানি মৌলিক সংখ্যা অনেক, আমরা জানি সেটা অসীম পর্যন্ত আছে, তাহলে সেই জন্য আমাদের এখানে নির্দিষ্ট করে বলা আছে কিনা আমাদের এটা দেখতে হবে যে কত পর্যন্ত বলা হয়েছে। আমি বললাম এক্স এর মানগুলো 12 থেকে ছোট বা সমানগুলো কোন পয়েন্টের মৌলিক সংখ্যাগুলোর কথা বলা হয়েছে। তুমি দেখেন এখানে একটা শর্ত আছে যে বলছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা। কোন মৌলিক সংখ্যাগুলো? যেগুলো হচ্ছে 12 থেকে ছোট বা সমান। এটা মিনিংটা একটু বোঝো। এটা তারা বোঝাচ্ছে এক্স এর মানগুলো 12 থেকে ছোট হবে, এটা হচ্ছে ছোট হবে। তোমাকে নিচে একটা এরকম টান দিয়ে দেওয়া হয়, সেটা সমান বোঝাবে, তখন বলা হবে এক্স এর মানগুলো 12 থেকে ছোট এবং সমানগুলো তুমি নিতে পারবে। তাহলে দেখো এখানে এটা যদি আমি এখানে এ দিয়ে প্রকাশ করি তাহলে বলবো এ একটা সেট, এই সেটটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। ঠিক একরকম ভাবে আরো আমরা লিখতে পারবো। এখানে বি যদি লিখি এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা যদি আমরা বলতে চাই, ধরো স্বাভাবিক সংখ্যা বলে দিলাম, তো স্বাভাবিক সংখ্যা তো অনেক আছে আমাদের, তো সেই প্রেক্ষিতে কোন স্বাভাবিক সংখ্যাগুলো বললাম? যেগুলো 5 থেকে ছোট বা 5 সমান। তাহলে আমি লক্ষ্য করছি যে সেটগুলোর মাঝে এরকম সাধারণ একটা শর্ত দেওয়া থাকবে, মৌলিক সংখ্যা, গুণিতক, গুণনীয়ক বা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা, তখন আমরা অবশ্যই বলবো যে এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেট বিল্ডার মেথড অনুসারে দেওয়া আছে। আর যদি সেটের তালিকা পদ্ধতি তুমি বলতে চাও, তাহলে সকল উপাদান সুনির্দিষ্ট করে উল্লেখ থাকবে, সেটা কমা কমা দিয়ে অবশ্যই পৃথক করা থাকবে। কমা কমা থাকলে সেটের তালিকা পদ্ধতি, শর্ত থাকলে সেটা সেট গঠন পদ্ধতি। আমরা দুইটা প্রাথমিক ধারণা আমরা পেলাম। তোমার সেটের পদ্ধতি টপিক থেকে পরীক্ষায় একটা শর্ট কোয়েশ্চেন প্রায় আসে। টপিকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে সেট গঠন পদ্ধতি থেকে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, অথবা সেট তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসে আমরা এই টপিকটা আনতে চাচ্ছি না, কারণ এটা আনতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তার পরিবর্তে এখন আমরা পড়বো এটা নতুন একটা ভিডিওতে, আমরা সেটা দেখবো পরবর্তী ভিডিওতে। আজকে আমরা তাহলে সেটের প্রকারভেদটা পড়ব। সেটের প্রকারভেদ আসলে উপাদান সংখ্যার উপর ভিত্তি করে সেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যে সসীম সেট আর হচ্ছে অসীম সেট। তবে এখানে একটা বিশেষ ধরনের সেট আছে, সেটা হচ্ছে ফাঁকা সেট। তো আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে যদি আমরা আসি সসীম সেট। সসীম সেট কোনগুলো? যে সেটের উপাদান সংখ্যা তুমি গণনা করে নির্ধারণ করতে পারবে, ওটাকে তুমি সসীম সেট বলতে পারবে, লিমিটেড থাকবে। যেমন আমি যদি বলি এ বি সি ডি, এই সেটটা কি ধরনের? তুমি বলবো স্যার সসীম সেট, কারণ সেটা লিমিটেশন, যে 4টা উপাদান আমরা গুনতে পারতেছি। ঠিক একইভাবে যদি আমি বলি 1 2 3 4 5 6 ডট 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 50, তাহলে এই জায়গায় যে আমরা বললাম যে 1 2 3 4 5 6 ডট 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 50, তাহলে এটা কি আমরা সসীম সেট বলতে পারবো? চিন্তা করে দেখো তো। অবশ্যই বলতে পারবো। এখানে বলা আছে দেখো শেষ যে সংখ্যাটা 50, তার এখানে 50টা উপাদান আছে, সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। একইভাবে যাবে 1 2 3 4 সিরিয়ালে, যেহেতু স্বাভাবিক সংখ্যার মতো যাচ্ছে, তাহলে পরের গুলো 7 8 9 10 এভাবে একদম 50 পর্যন্ত যাবে। তার মানে আমাদের এটাও বলতে পারছি এটা সসীম সেট। এখন তোমাকে যদি বলে দেওয়া হয় এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, কোন মৌলিক সংখ্যাগুলো? আমি বলে দিলাম তোমাকে 29 থেকে ছোট বা 29 সমান যে মৌলিক সংখ্যাগুলো আছে, যে ওগুলো তোমাকে নিতে বলা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ বলা হয়েছে মৌলিক সংখ্যা, আবার বলা হয়েছে যে এখানে ওই মৌলিক সংখ্যাগুলো যেগুলো 29 সমান বা 29 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো আছে, ওগুলো তুমি নিতে পারবো। তাহলে আমি এটাও দেখতে পাচ্ছি যে এটাও সসীম সেট, মানগুলো আমাদের যে গণনা করে আমরা নির্ধারণ করতে পারছি। এখন আমরা দেখি অসীম সেটের যে ব্যাপারটা। অসীম সেটের ব্যাপারটাতে তুমি গণনা করে নির্ধারণ করতে পারবে না। যেমন আমি যদি বলি তোমাকে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, এটা হচ্ছে তোমার n সমান 1 2 3 4 5 6 ডট 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 ডট, সেটা কোনো তুমি লিমিটেশন পাবা না, এটা যে আনলিমিটেড পর্যন্ত সেটা চলতে থাকবে। 1 2 3 4 5 6 এরকম করে অসীম পর্যন্ত চলতেছে। এটা কোনো তুমি এটা গণনা করে শেষ করতে পারবে না।
সেজন্য এটাকে আমরা বলবো অসীম সেট। ঠিক কিভাবে তুমি যদি বলো পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট আমরা জেড দ্বারা প্রকাশ করব। যেমন ধরো এদিকে আনলিমিটেড, -3 -2 -1 0 1 2 3 ডট 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 ডট। দেখো শুরুতে ওইদিকে মাইনাসের দিকে অসীম পর্যন্ত, আবার শেষে যে প্লাসের দিকে 1 2 3 এরপরে কিন্তু অসীম পর্যন্ত আমি কিন্তু গণনা করতে পারবো না। যখন আমরা গণনা করতে পারবো না তখন আমরা অবশ্যই বলবো সেটা কি সেট, অসীম সেট। আবার এমনও দেওয়া যেতে পারে এক্স যেন এক্স, আমি বললাম মৌলিক সংখ্যা, আর কোনো লিমিটেশন কিন্তু আমি দেইনি, আমি বলছি জাস্ট এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, তুমি এটাকে অসীম সেট বলতে পারো। যে বলা হয়েছে এক্সটা কি মান, মৌলিক সংখ্যা, কিন্তু কিন্তু কোনো তোমার শর্ত দেওয়া নেই যে এত থেকে ছোট, এত থেকে ছোট, বা একটা যেমন 12 থেকে ছোট, 29 থেকে ছোট, 25 থেকে ছোট, এরকম কোনো নির্দেশনা দেওয়া নেই, তার জন্য আমরা এটাকে অসীম সেট বলতে পারবো। এখন আমরা বিশেষ ধরনের সেটটাতে আসি, সেটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট, তুমি বুঝতেই পারছো ফাঁকা সেট, ফাঁকা, এই সেটে কোনো উপাদান সংখ্যা থাকবে না, তার একটা পয়েন্ট থাকবে, পয়েন্ট দেওয়া থাকবে, যে নির্দিষ্ট করে একটা পয়েন্ট থাকলেও ওই পয়েন্টটা নিয়ে কাজ করতে যাবা তখন তুমি তার কোনো উপাদান সংখ্যা খুঁজে পাবা না। যখন তার কোনো উপাদান সংখ্যা থাকবে না তখন আমরা ওই সেটটাকে কি বলবো, ফাঁকা সেট। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। আমি বললাম মনে করে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, এক্সটা কি সংখ্যা, মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা কোনগুলো বলা হলো তোমাকে 23 থেকে বড় এবং 29 থেকে ছোট। ভালো করে খেয়াল করো, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, কোন মৌলিক সংখ্যাগুলো, যেগুলো 23 অপেক্ষা বড়, 29 থেকে ছোট। আমাদের সমান বলা হয়নি, খেয়াল করো, সমান বলা হয়নি এখানে। সেই জন্য আমাদের 23 থেকে বড় যদি আমরা হিসাব করি 24 25 26 27 28, 29 কিন্তু নিতে পারবো না, কারণ এখানে সমান ছিল নাই। তো সেই জন্য আমরা মাঝখানে যে 5টা সংখ্যা দেখতে পাচ্ছি, 5টা থেকে একটাও কিন্তু তোমার মৌলিক সংখ্যা নেই। মূল পয়েন্ট তোমার বলা আছে মৌলিক সংখ্যা, কিন্তু উপাদান সংখ্যা আমরা কিন্তু খুঁজে পেলাম না, উপাদান সংখ্যা শূন্য। যখন তোমার কোনো উপাদান তুমি খুঁজে পাবে না তখন তুমি অবশ্যই সেটাকে বলবা ফাঁকা সেট। এরকম আরো অসংখ্য উদাহরণ আমরা লিখতে পারবো। স্বাভাবিক জোড় সংখ্যা যদি আমরা বলি, এবং সেটা আমি এরকম বলে দিই 4-এর থেকে বড় 6-এর থেকে ছোট। এখন এর বিষয়টা দেখো, আমি বললাম এক্স যেন এক্স স্বাভাবিক জোড় সংখ্যা, কোন জোড় সংখ্যাগুলো, যেগুলো 4-এর থেকে বড় 6-এর থেকে ছোট। 4-এর থেকে বড় 6-এর থেকে ছোট কোনো জোড় সংখ্যা আছে মাঝখানে? না। সেজন্য এটাতে কোনো উপাদান সংখ্যা নেই, উপাদান সংখ্যা শূন্য, সেজন্য আমরা এটাকে কি বলবো, ফাঁকা সেট বলবো। আমাদের এই আজকের প্রকার ব্যাটটা আমাদের এই পর্যন্ত থাকবে। আর আজকে আমরা কি কি পড়েছি একটু আমরা রিমাইন্ডার দিয়ে নিই। আমরা প্রথমে পড়ছিলাম সেট কি, বা সেট বলতে কি বুঝো। যেহেতু আমাদের শর্ট কোশ্চেন পরীক্ষায় আসেন, তো আমার মতে যে কোনো অধ্যায় থেকে সংজ্ঞামূলক কিছু প্রশ্ন কিন্তু পরীক্ষায় 2-1টা প্রশ্ন আসে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে যে সেট কি ব্যাখ্যা করো, বা সেট বলতে কি বুঝো ব্যাখ্যা করো। সেই জন্য আমরা কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি, দেখছি আমরা সংজ্ঞাটা কিভাবে আসবে। তারপর আমরা একটু যদি রিমাইন্ডার দিয়ে নিই, সেটা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের কতগুলো সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে আমরা সেট বলবো। সুসংজ্ঞায়িত মিলে তোমার মনে রাখতে হবে, কারণ একটু কঠিন কিন্তু বিষয়টা, হ্যাঁ, একটু মনে রাখা এতটাই না, মাথায় থাকে না এরকমই মনে হয়। তো সেই জন্য এটা হচ্ছে যে তোমার সংগ্রহের মাঝে কোনগুলো আসবে কোনগুলো আসবে না সেগুলো নির্দিষ্ট করা থাকবে। আর এটার উত্তরটা সবাই জানবে, সবার মতো এক কোনো দ্বিমত থাকবে না। ওকে। আর এই সেটের যে আমাদের যে তথ্যটা যে আবিষ্কার করছে তার নাম হচ্ছে জার্মানির একজন গণিতবিদ, তার নাম হচ্ছে জর্জ ক্যান্টর। এটা মনে রাখলে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। জর্জ ক্যান্টর নামে একজন গণিতবিদ, সেট তত্ত্বের জনক বলা হয় তাকে। ওকে, পরবর্তী সময় আমরা বললাম সেটকে কি দ্বারা প্রকাশ করা হবে, কি দ্বারা প্রকাশ করা হবে আমরা পড়ছিলাম সেটা ক্যাপিটাল লেটার্স দ্বারা প্রকাশ করা হবে। আর সেটের যে উপাদান সংখ্যাগুলো আছে, এই যে সদস্য সংখ্যাগুলো আছে, এদের কি বলা হবে, উপাদান। তোমার যদি কখনো অক্ষর দ্বারা লিখতে হয় তাহলে অবশ্যই তোমাকে স্মল লেটার্স ব্যবহার করতে হবে, কোনো ক্যাপিটালস ব্যবহার করা যাবে না। ক্যাপিটাল লেটার্স তুমি ব্যবহার করতে পারবে না, মাথায় রাখবে। আর এমনি যে কোনো সংখ্যা বা অন্য কিছু ব্যবহার করো সেটা সমস্যা হবে না, কিন্তু যদি তুমি অক্ষর ব্যবহার করো তাহলে অবশ্যই স্মল লেটার্স ব্যবহার করতে হবে। ওকে, তারপরে আমরা জানলাম যে একটা চিহ্ন, এই চিহ্নটা এটা হচ্ছে বিলংস টু চিহ্ন। যে আমি যদি বলি এ সেট 1 2 3, আমি বলি 1 বিলংস টু বড় হাতের যে ক্যাপিটাল এ, বলছি 1 এই এর মাঝে বিদ্যমান আছে বা অবস্থান করছে। হ্যাঁ, দেখলাম সত্যই যে এ সেটের মাঝে 1 আছে, তার মানে এটা হচ্ছে বিলংস টু। যদি আমি এখানে বলতাম যে স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ,
তখন কিন্তু এটা আমি বলতে পারতাম, আমাকে বলতে হতো যে নট বিলং, অবস্থান করছে না, যে স্মল এটা ক্যাপিটালের যে এ আছে, যে সেটের সদস্যগুলো আছে তার মাঝে অবস্থান করছে না, তখন আমাদের বলতে হবে নট বিলংস টু। আমরা পরবর্তী সময় জানলাম সেটের পদ্ধতি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেট কত প্রকার এটা তোমার ওরকম ভাবে আসলে না আসারই কথা, কিন্তু সেটের পদ্ধতি কত রকমের সেটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। সেটের পদ্ধতি দুই রকমের, সেটের তালিকা পদ্ধতি, সেটের গঠন পদ্ধতি। সেটের তালিকা পদ্ধতি আমরা কি বলছিলাম, কমা কমা দিয়ে আলাদা থাকবে, আর এখানে সুনির্দিষ্ট করে বলা থাকবে যে এই ব্যাপারটা। কিন্তু আমাদের সেট গঠন পদ্ধতিতে কিন্তু তোমার সুনির্দিষ্ট করে ওরকম ভাবে উল্লেখ থাকে না, একটা শর্ত দেওয়া থাকে, সেই শর্ত দিয়ে তোমাকে আনতে হয়। যেমন এরকম ভাবে বলা থাকবে যে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, এত থেকে বড় এত থেকে ছোট, এবং শর্ত দেওয়া থাকে। বা মানুষ এরকম বলতে পারে এক্স যেন এক্স 24-এর গুণনীয়ক সমূহ, ওখানে শর্ত থাকবে না, কারণ ওখানে লিমিটেড মান থাকে সেজন্য। কিন্তু সেই কথাটা দেখবে একটা নির্দিষ্ট শর্ত দিয়ে, একদম স্পেসিফিক এরকম করে তোমার কমা কমা দিয়ে থাকে না ওখানে। ওকে, আমাদের আমি আগেই বলছি সেট গঠন পদ্ধতি থেকে সেট তালিকা পদ্ধতি প্রকাশ, তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি প্রকাশ, সেটা আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। তারপরে আসলাম আমরা সেটের প্রকারভেদ, তুমি সেটা দেখতে পাচ্ছ একটু আগে, যে সসীম সেট, অসীম সেট এবং ফাঁকা সেট, 3 রকমের সেট সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম। আজকের ক্লাসটি আমার এ পর্যন্তই। এই ক্লাসের কোনো অংশ যদি তোমার বুঝতে অসুবিধা হয় বা কোনো টপিক যদি তোমার কঠিন মনে হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, কারণ তোমাদের এই প্রবলেমগুলোর উপর ভিত্তি করে আমি প্রত্যেকটা অধ্যায়ের একটা প্রবলেম বেসড কাজ নেওয়ার চেষ্টা করব। ওই ক্লাসে তোমার যে প্রবলেমগুলো আসবে, তোমাদের যে প্রবলেমগুলো আসবে, আমি ওগুলো সুন্দরভাবে আরো সহজ করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মনে রাখবে, আমার লক্ষ্য শুধু তোমাকে অঙ্ক শেখানো নয়, গণিতের সব ভীতি দূর করে শেখার আত্মবিশ্বাস গড়ে তোলা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানিয়ে দাও, এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। এবং এমন সহজ গণিতের ক্লাস যদি নিয়মিত পেতে চাও, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। এবং ভিডিও যদি ফেসবুকে দেখে দেখো, তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে। চলো আমরা গণিতকে সহজভাবে বুঝি, আত্মবিশ্বাসের সঙ্গে শিখি, আর নয় গণিত ভীতি, গণিত হোক ভালোবাসার বিষয়। ধন্যবাদ। আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ সে পর্যন্ত তোমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।